আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। তরুণী স্বপ্ন প্রকল্পের ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার অভিযোগের বিশদ তদন্তের জন্য কলকাতা পুলিশ 10 সদস্যের সিট গঠন করেছে। এই ঘটনায় গ্রেপ্তার 9 জন। আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার সোমবারের মধ্যে গ্রাম স্তরে যাচাই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। পথ দুর্ঘটনায় প্রাণহানি রুখতে আরও কড়া হচ্ছে রাজ্য সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উপজাতি মানুষজনের উন্নতি হলেই দেশের প্রকৃত বিকাশ সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভগবান বিরসা মুন্ডা স্মরণে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করবেন। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মদিন আজ উদযাপিত হচ্ছে। আজ রাসযাত্রা। আসছি বিস্তারিত সংবাদে। তরুণীর স্বপ্ন প্রকল্পের ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ভুরি ভুরি অভিযোগের মধ্যেই বিশদ তদন্তের জন্য কলকাতা পুলিশ 10 সদস্যের তদন্তকারী দল সিট গঠন করেছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও কলকাতার একাধিক স্কুলের প্রায় শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য জায়গায় জমা হয়েছে বলে অভিযোগ। একই অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার বহু স্কুলেও। ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মালদা থেকে ধরা পড়েছে অন্তত 5 জন। কারা কারা এই ষড়যন্ত্রে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্তের জন্য মালদা জেলা পুলিশ ও এসপি, ডিআইবি এবং অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার্সের নেতৃত্বে সিট গঠন করেছে। এই জেলায় 5টি এফআইআর দায়েরের পাশাপাশি 181টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। রাজ্য পুলিশের সিআইডি সূত্রে খবর, এই জালিয়াতির ঘটনায় এ পর্যন্ত 781 জন প্রতারিত হয়েছেন। এদের টাকা অন্য অ্যাকাউন্টে গেছে। কলকাতার বাইরে 56টি এফআইআর এবং 8টি জেনারেল ডায়েরি দায়ের করা হয়েছে। অন্যদিকে তরুণীর স্বপ্ন প্রকল্পে যে সমস্ত পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গেছে, এ পর্যন্ত তাদের মধ্যে 300 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ফের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যে 500-রও বেশি পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়েছে, তাদের 2-1 দিনের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে রাজ্য সরকারকে এই মর্মে রিপোর্ট দেওয়া হয়েছে। এদিকে ট্যাব কেলেঙ্কারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গতকাল বর্ধমানে দলের সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে বিজেপি নেতা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরাও রয়েছে। অপরাধীরা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের শাসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসন তাদের কিছুই করতে পারবে না। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দেওয়া টাকাও রাজ্যের শাসক দল দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করছে। বিজেপির রাজ্য মুখপাত্র সমীর ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্য সরকারের নজরদারির অভাবে এই কেলেঙ্কারি ঘটেছে। প্রশ্ন হলো, রাজ্যের একটা শিক্ষা পোর্টাল সে এতটাই দুর্বল, তার উপরে কোথাও কোনো নজরদারি নেই। তাকে তো সহজভাবে হ্যাক করা হচ্ছে এবং দিনের পর দিন ট্যাবের দেও টাকা অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে ট্রান্সফার করা হচ্ছে। তাহলে পুলিশ মন্ত্রী যিনি আছেন তাদের কোনো তৎপরতা নেই। সাইবার ক্রাইম নিয়ে যারা ডিল করেন তারা কি করছিলেন? রাজ্য সরকার অবশ্য দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সংগঠিত সাইবার অপরাধের বিষয়টি চিহ্নিত করে ইতোমধ্যে মান্য কার্যবিধি এসওপি জারি হয়েছে। যে যে সমস্যাগুলো ছিল সেটা ধরা গেছে এবং আমি আপনাদের বলেছি যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা ইতিমধ্যেই আমাদের এই হ্যাকিং এর ব্যাপারটা আইডেন্টিফাই করে একটা এসওপি আমাদের ইতিমধ্যে প্লেস করেছে। আমার ধারণা এটা আর যেভাবে গতবার মাধ্যমিকের প্রশ্ন লিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন লিক ব্যাপারটা আটকে গেল, এটাও সামনের বার থেকে আর হবে বলে আমরা আশা করতে আমি আশাবাদী। আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কাজ শুরু করার জন্য রাজ্য সরকার আগামী সোমবারের মধ্যে গ্রাম স্তরে যাচাই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। 28শে নভেম্বরের মধ্যে তালিকা চূড়ান্ত করে ফেলতে হবে বলে পঞ্চায়েত দপ্তরের তরফে সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত উপভোক্তাদের নামের তালিকা ব্লক, মহকুমা শাসক এবং জেলা শাসকের অফিসে ঝোলাতে হবে। এই সময় উপভোক্তারা তাদের কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারবেন। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লক গতকাল উত্তাল হয়ে ওঠে। বিজেপির ডাকে এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বিডিও অফিসে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বাধে। বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। পথ দুর্ঘটনায় প্রাণহানি রুখতে রাজ্য সরকার আরও কড়া পদক্ষেপ দিচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করতে গতকাল সল্টলেকের নগরায়ণ ভবনে বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার সহ শীর্ষ কর্তারা। বিভিন্ন বাস মালিক সংগঠনের নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সাংবাদিকদের পরিবহন মন্ত্রী বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে কোনো ব্যক্তির মৃত্যু হলে চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে। প্রথম কিভাবে দেবে তাকে সেটা পদ্ধতি পরিবর্তনের কথা বলা হয়েছে। কারণ দেখুন, আমরা যদি ড্রাইভার যে রেষারেষি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে। এই জায়গাটা কিন্তু কোনো ক্ষমার জায়গা নেই। স্কুল স্তরে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার চালানোর উপর জোর দেওয়া উচিত বলে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। বেসরকারি বাস মালিক সংগঠনগুলি অবশ্য রাজ্য সরকারকে এ ব্যাপারে উপযুক্ত গাইডলাইন দিতে বলেছে। সংগঠনের পক্ষে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, পরিবহনের ক্ষেত্রে সঠিক পরিকাঠামো থাকলে তবেই দুর্ঘটনা এড়ানো সম্ভব। ভারতবর্ষের কোনো রাজ্য পরিসর নেই, কলকাতার কোনো জেলাতে প্রচার নেই, শুধু কলকাতা পর্যন্ত হাওড়া ছাড়া আগে পরিকাঠামো তৈরি করতে হবে। পরিকাঠামো তৈরি করতে দাও করতে হবে। 7% রাস্তা মানুষ ফুটপাথে চলতে পারে না, মানুষ রাস্তায় চলে। বেসরকারি হাসপাতালগুলিতে কোনো কোনো রোগের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী সুবিধা পাওয়া যাবে, রাজ্য সরকার তার প্রচারে ডিসপ্লে বোর্ড রাখা বাধ্যতামূলক করছে। সরকারি হাসপাতালেও এই সংক্রান্ত বোর্ড থাকবে। সাধারণ দুস্থ মানুষের চিকিৎসার জন্য রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ড চালু করলেও অনেকেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের প্রকৃত বিকাশ তখনই সম্ভব যখন উপজাতীয় মানুষজনের উন্নতি হবে। জনজাতীয় গৌরব দিবসের প্রাক্কালে গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেন, আদিবাসী সম্প্রদায়ের দ্রুত সর্বাঙ্গীন উন্নতি সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। वर्तमान सरकार ने जनजातीय विकास और कल्याण की यात्रा को तेज गति से बहुत आगे बढ़ाया है। बहुत बड़े पैमाने पर अनेक अभियान और कार्यक्रम चलाए जा रहे हैं। विकास और कल्याण के सभी राष्ट्रीय कार्यक्रम में जनजातीय समाज तक सभी सुविधाएं पहुंचाने के विशेष उपाय किए गए हैं। इसके अलावा जनजातीय समुदाय के लिए अलग से विशेष योजनाएं चलाई जा रही है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনজাতি গৌরব দিবস স্মরণে বিহারে জামুই সফর করবেন। তিনি ধরতী আবা ভগবান বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট উন্মোচন করবেন। দিনটি স্মরণে রাজ্য সরকার রাজারহাটের আদিবাসী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 555তম জন্মবার্ষিকী আজ উদযাপিত হচ্ছে। মানবতা, ঐক্য এবং সাম্যের প্রচার করে গেছেন গুরু নানক। নগর কীর্তনের মাধ্যমে শিখ ধর্মাবলম্বীরা এদিন গুরু নানকজির কাছে বিশেষ প্রার্থনা করছেন। আজ রাসযাত্রা। নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর, কোচবিহার সহ বাংলার বিভিন্ন শ্রীকৃষ্ণ ক্ষেত্রে রাস পূর্ণিমায় রাসযাত্রা উৎসব পালিত হচ্ছে। একটি প্রতিবেদন। বৈষ্ণব তীর্থক্ষেত্র নদিয়ার নবদ্বীপ ও শান্তিপুরে আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব। শান্তিপুরের রাসে কয়েকটি শক্তি পুজো হলেও বৈষ্ণবীয় প্রভাব পরিলক্ষিত হয়। 30টির মতো বিগ্রহ বাড়ি ও 200টিরও বেশি বারোয়ারিতে রাস পুজো হয়। অন্যদিকে শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত তীর্থনগরী নবদ্বীপে চিরাচরিত প্রথায় রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে রাস উপলক্ষে বিশাল আকার দেবদেবীর মূর্তি পুজোর চল রয়েছে। এখানকার পুজোগুলির মধ্যে বড় শ্যামা, নিজ শ্যামা, ছোট শ্যামা, সবশিবা, রণচণ্ডী, মহিষমর্দিনীর পুজো বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাচীন মায়াপুরে অনুষ্ঠিত হয় চক্র রাস। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, নবদ্বীপ, নদিয়া। কলকাতার বাজে কদমতলা ঘাটে আজ পালিত হবে দেব দীপাবলি উৎসব। হাজার হাজার প্রদীপের আলোয় সেজে উঠবে বাজে কদমতলা ঘাট। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মশাগ্রাম স্টেশনের সঙ্গে দক্ষিণ পূর্ব রেলের সংযোগ সহ হাওড়া বর্ধমান কর্ড লাইনে আপ ডাউন ও রিভার্স লাইনে সিগন্যালিং এর কাজের জন্য রবিবার পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চন্দ্রদ্বীপ আয়োজিত 8 দলীয় নৈশ ফুটবল প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়। এবছর 13 বর্ষে পা দিয়েছে দোদুল স্মৃতি কাপ। হরিহরপাড়ার বাসিন্দা প্রসার ভারতীর অবসরপ্রাপ্ত সাংবাদিক হাতেমুল ইসলামের অকাল প্রয়াত পুত্রের স্মৃতিতে 2011 সাল থেকে হরিহরপাড়া থানার মাঠে এই প্রতিযোগিতা চলছে। ইন্দোরে 4 দিনের রঞ্জি ট্রফি ম্যাচের তৃতীয় দিনে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে 61 রানে এগিয়ে থেকে আজ দিনের খেলা শুরু করবে। দিনের শেষে বাংলা দ্বিতীয় ইনিংসে 5 উইকেট 170 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
তরুণীর স্বপ্ন প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার অভিযোগের বিশদ তদন্তের জন্য কলকাতা পুলিশ 10 সদস্যের সিট গঠন করেছে। পথ দুর্ঘটনায় প্রাণহানি রুখতে আরও কড়া হচ্ছে রাজ্য সরকার।